চট্টগ্রাম সিটি কলেজে কয়েক ঘন্টা ধরে ছাত্রদল শিবির ধাওয়া পাল্টা ধাওয়া, দেয়াল লিখনে গুপ্ত শব্দ নিয়ে বিরোধ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন। সিটি কলেজের ছাত্রদের দুই পক্ষের মধ্যে যেই উত্তেজনা ছিল তারই অংশ হিসেবে মোটামুটি একটা প্রতিবাদ থেকেই তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু। আপাতত কোনো থ্রেট নাই, আমাদের পুলিশেরও উপস্থিতি আছে। সহজ প্রশ্নপত্রে ভালো পরীক্ষা দিয়ে এসএসসি শুরু করলো 18.5 লাখের বেশি শিক্ষার্থী। প্রথমবারের মতো সিসি ক্যামেরায় নজরদারি, নেই প্রশ্ন ফাঁস, নকলের অভিযোগ। করেছিলাম যেরকম কঠিন হবে, কিন্তু তেমন কঠিন হয় না। সহজ, অনেক সহজ। এমসিকিউ অনেক সহজ ছিল। ভালো হয়েছে, কোশ্চেন মোটামুটি ইজি হয়েছে। বাতিল হবে না যুক্তরাষ্ট্রের সাথে আলোচিত বাণিজ্য চুক্তি, জানালেন উপদেষ্টা। অতি দরিদ্রদের উপর তেলের দামের প্রভাব পড়বে না বলে দাবি, যৌক্তিক হারে বাড়াতে হবে বাস ভাড়া। জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম, যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বে। প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র মালিকদের বৈঠক, উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার, গ্রেফতার সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেবেন তারেক রহমান। অর্থনৈতিক সমঝোতা করবে না বিএনপি, কাজ চলছে পাচার হওয়া অর্থ ফেরানোর, সংসদে জানালেন অর্থমন্ত্রী। বিদেশে বেক্সিমকো সহ 2 কোম্পানির সম্পদ অনুসন্ধান। জমি নিয়ে দ্বন্দ্বের জেরে নওগাঁর বাহাদুরপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা, টেকনাফে 3 যুবককে হত্যার ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। সন্তানকে হামের টিকা দিতে তৎপর অভিভাবকরা, উচ্চমাত্রার জ্বর দেখলেই শিশুদের আইসোলেশনে নেয়ার পরামর্শ, আরও 3 জনের মৃত্যু। কয়েক ঘন্টা পর শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি, শান্তি আলোচনা নিয়ে কাটেনি অনিশ্চয়তা, ওয়াশিংটনের অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ইরানি জাহাজ। শুভেচ্ছা, সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। যেমনটি প্রথম শিরোনামে আপনাদের জানালাম, চট্টগ্রামে দেয়াল লিখনের জের ধরে সংঘর্ষে জড়িয়েছে শিবির ও ছাত্র দলের নেতাকর্মীরা। দুপুরে সিটি কলেজের সামনে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের দাবি, হামলায় তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দিনভর এভাবে দফায় দফায় সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মীরা। সকালে এক দফা সংঘর্ষের পর বিকেলে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ালে পুরো নিউ মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ক্যাম্পাসে দেয়াল লিখন নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা, চলে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত হন বেশ কয়েকজন। এ ঘটনার জন্য শিবিরকে দায়ী করেছে ছাত্রদল, তবে বিষয়টি নিয়ে এখনো শিবিরের বক্তব্য পাওয়া যায়নি। সরাসরি রামদা নিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে যেই হামলা তারা করার চেষ্টা করেছে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। গুপ্ত বাহিনী তারা আজকে আবারও প্রমাণ করেছে তারা গুপ্ত রাজনীতি দিয়ে এই বাংলাদেশের চর দখলের মতো ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করে শিক্ষা প্রতিষ্ঠান দখল করতে চায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দিলে আবারও সড়কে অবস্থান নেয় উভয় পক্ষ। মূলত এমনি সিটি কলেজের ছাত্রদের দুই পক্ষের মধ্যে যেই উত্তেজনা ছিল তারই অংশ হিসেবে মোটামুটি একটা প্রতিবাদ থেকেই তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু। তা আপাতত এই ক্ষেত্রে যে বেশ কয়েকজন ছাত্র যারা আছে তারা হলো রাস্তা অবরোধ আপাতত করেছে। তা আপাতত কোনো থ্রেট নাই, আমাদের পুলিশেরও উপস্থিতি আছে। এ পরিস্থিতিতে কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।
দিনের শুরুর সব শঙ্কা ভীতি উবে গেছে দুপুরে। প্রথম দিনের পরীক্ষা দিয়ে এসএসসি সমমানের শিক্ষার্থীরা জানালেন প্রশ্নপত্র জানার মাঝেই ছিল, তাই বেশ ভালো হয়েছে পরীক্ষা। আর কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়েও সন্তুষ্টি জানিয়েছেন জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় বসা শিক্ষার্থীরা। মন্ত্রী জানিয়েছেন শিক্ষা খাতে সাইবার ক্রাইম কমাতে কাজ চলছে। প্রথম দিন প্রশ্ন ফাঁস কিংবা নকলের কোনো অভিযোগ না থাকার কথা জানিয়ে বলেছেন পরীক্ষার পুরোটা সময় সজাগ থাকবে মন্ত্রণালয়। যেরকম এক্সপেক্ট করেছিলাম যেরকম কঠিন হবে কিন্তু তেমন কঠিন হয় নাই, ভালো হয়েছে, কোশ্চেন মোটামুটি ইজি হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার পর এমন স্বস্তি আর উচ্ছ্বাস। শিক্ষার্থীরা বললেন এতটা সহজ হবে প্রশ্নপত্র, এটা তাদের ভাবনায়ও ছিল না। সেনাপল্লী হাই স্কুল কেন্দ্রের 9টি প্রতিষ্ঠানের 600 শিক্ষার্থীর প্রায় সবার মাঝেই উপচে পড়া আনন্দ। যেই স্যারে গান দিছে আমি কমো হেজের আর 100 বছর বাঁচে। অনেক সহজ এমসিকিউ অনেক সহজ ছিল কিন্তু গান অনেক কঠিন ছিল। 30টা প্লাস কনফার্ম। এর আগে সকাল 10টায় যখন পরীক্ষা শুরু হয় তখন চিন্তার ভাঁজ ছিল সবার মাঝেই। সকাল 8টায় বাড্ডা হাই স্কুলের সামনে শেষ সময়ের পড়াশোনা ঝালিয়ে নিচ্ছিলেন সবাই। তখনও চাপা আতঙ্ক শিক্ষার্থী অভিভাবকদের মাঝে। আগেই তো ভয় দেখাই দিছে, ভয় তো ঢুকে গেছে ভিতরে। আমাদের প্রিপারেশন ভালো, তাই আমাদের কোনো ভয় নেই। এক সময় বলে এই সাইলেন্স বেল্ট, এই এটা হবে ওটা হবে, তো ওদের আতঙ্ক আর কি। যারা পড়েছে তাদের কোনো ভয় আছে? পরীক্ষা শুরু 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকলেও তারও আগে ভাগে হাজির হয় পরীক্ষার্থীরা। তবে পরীক্ষা শুরুর পর কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে পারেননি ভাসানটেক স্কুলের সাদিয়া পারভিন মৌ। আমি আগে রেডি হয়েছিলাম, কিন্তু আমার আম্মু আসলে হুট করে অসুস্থ হয়ে গেছে। তিনি কথাও বলতেছিল না, কোনো কিছুই বলতেছিল না। দেশের প্রায় 4000 কেন্দ্রই ছিল সিসি ক্যামেরার আওতায়। প্রায় 31,000 শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,000 শিক্ষার্থীর প্রথম দিনের পরীক্ষার পর ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল, এবং সাইবার ক্রাইম স্পেশালিস্টদেরকে আমি যারা যারা সংশ্লিষ্ট রয়েছে এই প্রশ্নপত্র এবং ম্যানেজমেন্টের সাথে, তাদের সকলের নাম্বার আমি সাইবার ক্রাইম অথরিটির কাছে দিয়ে রেখেছিলাম। করোনার সময়ে এবারের মাধ্যমিকের পরীক্ষার্থীরা 5ম শ্রেণীতে দেয়া হয়নি প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা। এমনকি 2023 সালে বাতিল হওয়ায় 8ম শ্রেণীর জেএসসি জেডিসি পরীক্ষাও দিতে হয়নি। জীবনের প্রথম পাবলিক পরীক্ষার শুরুটা বেশ ভালোই হলো তাদের। স্যাররা আমাদের খুব এমন সহজ প্রশ্ন হলে আর নকল হবে না। আমাদেরকে যদি 4 ঘন্টা সময় দেওয়া হতো তাহলে আমরা সাহিত্যের বই রচনা করতে পারতাম। শিক্ষার্থীদের এমন উচ্ছ্বাসে বলে দেয় পরীক্ষা কতটা তারা ভালো দিয়েছেন। নিশ্চয়ই সামনের যে পরীক্ষাগুলো আছে সেই উচ্ছ্বাসের সাথেই তারা দিতে পারবেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। স্কুল জীবনের গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও স্বস্তিতেই প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। আর প্রশ্নপত্র আশানুরূপ হওয়ায় শিক্ষার্থীরাও খুশি। নকল ঠেকাতে কঠোর নজরদারি ছিল শিক্ষকদের। তবে কয়েকটি কেন্দ্রে বিদ্যুতের আসা যাওয়া ভোগান্তিতে ফেলে ছাত্রছাত্রীদের। এসএসসি ও সমমানের পরীক্ষা স্কুল জীবনে ছাত্রছাত্রীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। হলের সামনে সন্তানদের নিয়ে আগেভাগে হাজির অভিভাবকরা। জীবনের প্রথম বোর্ড পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগও ছিল। কেউ যেন নকল বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে ঢুকতে না পারে, সেই বিষয়ে ছিল কঠোর নজরদারি। ঠিক 10টায় বাংলা প্রথম পত্রের মধ্যে দিয়ে শুরু হয় এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্র ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা। সেই সাথে নকল ঠেকাতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যথাযথ ব্যবস্থা নিয়েছি এবং এই পরীক্ষা সুষ্ঠু সুন্দর একেবারেই যাতে করে কোনো রকমের ব্যাঘাত ছাড়াই এই পরীক্ষাটা নিতে পারি সেরকম ব্যবস্থা করা হয়েছে। সিসি ক্যামেরা থেকে শুরু করে এবং আরও অন্যান্য কিছু নির্দেশনা সেগুলো আমরা সব জায়গায় বাস্তবায়ন করে দিয়েছি অলরেডি। আমাদের যে পূর্ব প্রস্তুতি ছিল সেগুলো আমরা চমৎকারভাবে করেছি মন্ত্রণালয়ের নির্দেশে, এবং অন্যান্য যে নীতিমালা আছে সেগুলো অনুসরণ করে আমরা চমৎকার শুরু করেছি। এর মধ্যেই মানিকগঞ্জের সিংগাইরে 2টি কেন্দ্র আকস্মিক পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় দায়িত্বে অবহেলার কারণে 2 পরিদর্শককে সরিয়ে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন।
বেলা 1টায় শেষ হয় প্রথম দিনের পরীক্ষা। কেন্দ্রে প্রবেশের আগে যতটা উদ্বেগ ছিল, পরীক্ষা শেষে শিক্ষার্থীদের চোখে মুখে ছিল ততটাই স্বস্তি। ছাত্রছাত্রীরা বলে প্রশ্নপত্র আশানুরূপী ছিল, তবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পরীক্ষা দিতে হয়েছে বরিশালের বেশ কয়েকটি কেন্দ্রে। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নটা স্ট্যান্ডার্ড ছিল, আমি বলবো খুব বেশি কঠিনও না, আবার একদম সহজও না। এবং আমরা যেহেতু পিএসসি পাইনি, আমাদের প্রথম বোর্ড পরীক্ষা, সেই অনুযায়ী স্যাররা অনেক আন্তরিক ছিল। কোশ্চেন ভালো হয়েছে, আমি এক্সামও ভালো দিয়েছি, এমসিকিউ খুব ভালো হয়েছে। পড়লে অবশ্যই কমন পড়বে। হলে বিদ্যুৎ ছিল না, এই জন্য পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়েছে, তারপর ঘামানো একটা বিষয় ছিল। প্রশ্ন তুলনামূলক অনেক সোজাই হয়েছে। একে তো লাইফের ফার্স্ট বোর্ড এক্সাম, প্লাস এত কড়া গার্ড, কিন্তু গার্ড অনেক বেশি ভালো ছিল। আমরা খুব ফ্রিলি এক্সাম দিয়েছি। শিক্ষামন্ত্রী আমাদেরকে যে ভয় দেখাইছে, কিন্তু এত ভয় হয় নাই পরীক্ষার হলে। আশা করি সামনের পরীক্ষাগুলো ভালো হইব। প্রশ্নগুলোর মধ্যে এমসিকিউটা একটু হার্ড আসছে, আর বাকিগুলো এমনি নর্মালি। এবছর 11টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে 18,57,000 পরীক্ষার্থী। লিখিত পরীক্ষা শেষ হবে 20 মে এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 14 জুন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব খাদ্যমূল্যের উপর পড়বে না বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী। জানান, অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিং সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষ জিম্মি হতে পারে না। অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধিতে বাস ভাড়া বাড়লেও তা যৌক্তিক হতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের আলোচিত বাণিজ্য চুক্তি বাতিলের কোনো সিদ্ধান্ত নেই বলেও জানিয়েছেন তিনি। জ্বালানির দাম 15 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধির পর এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। এই পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী প্রতিনিধিরাও। বৈঠকে বাজার পরিস্থিতি মূল্যায়ন করা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের আমদানি স্থিতিশীল। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ একটু কম থাকলেও খোলা সয়াবিন পর্যাপ্ত আছে। এ সময় তিনি দাবি করেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, চালু হয়েছে ফ্যামিলি কার্ডও। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব অতি দরিদ্রদের ওপর পড়বে না। ডিসপোজেবল ইনকামের বড় অংশটা ব্যয় হয় খাদ্য চাহিদা, মানে খাদ্যের মূল্য বহন করতে। খাদ্যমূল্য, ঘর ভাড়া, এটাতেই নিম্নবিত্তদের পুরো টাকাটা শেষ হয়ে যায়। সেইখানে এই জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম, যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। বাজারে কোনো জল্পনার কারণে যেন মূল্যস্ফীতি না হয়, সেজন্য বাজার পর্যবেক্ষণে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। কখনো আমরা যদি অনুভব করি যে এখন আরো বর্ধিত আকারে পর্যবেক্ষণের দরকার, মার্কেট ওয়াচ করা দরকার, সেটি আমরা করব, সেটা কোনো সমস্যা নাই। এই সরকার মানুষের মনোনীত নির্বাচিত সরকার। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না। অন্যদিকে সরকারের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে। সরকারের কাজ কিন্তু শুধু জনগণ বলতে যাদেরকে বুঝি, ভোক্তার স্বার্থ রক্ষা না। একটা কথা মনে রাখতে হবে, একটা সরকার কিন্তু ব্যবসায়ীদেরও সরকার। সরকারের কাজটা কি? সরকারের কাজ হচ্ছে দুই পক্ষের মাঝখানে থাকা, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই। তথ্য উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও কথা বলেন। যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা আমাদের জায়গা থেকে অবস্থান হচ্ছে, এটা রাষ্ট্র করেছে, এই চুক্তিকে রাষ্ট্রকে সম্মান করতে হবে। বাতিল করার চিন্তা অন্তত এখন পর্যন্ত নেই। তথ্য উপদেষ্টা বলেন, আইএমএফের সব শর্ত পূরণ করা বাধ্যতামূলক নয়। সরকার অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিচ্ছে, যা অন্যভাবে দেখা উচিত নয়। সরকারের ঋণকে খুব ভয়ঙ্করভাবে দেখাও মনে হয় ঠিক না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বেড়েছে। অনেকেই এখন ট্যাঙ্ক ভর্তি করে তেল নিচ্ছেন, তবে পাম্পে যানবাহনের সারি কমেনি। সরবরাহ কম থাকায় দিনের বেশিরভাগ সময় বন্ধ দেখা যায় বেশ কিছু ফিলিং স্টেশন, এবং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে বলছেন পাম্প মালিকরা। সোমবার থেকে 20% বেশি তেল পাচ্ছে রাজধানীর পাম্পগুলো। সরবরাহ বাড়ায় বাড়তি তেল পাচ্ছেন ভোক্তারাও। তবে যানবাহনের সারি আগের মতোই। মধ্যরাত থেকে লাইনে শত শত যানবাহন। রাতে সড়কে অবস্থানের পর দিনেও তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বিরক্ত চালকরা। প্রশ্ন তোলেন, বাড়তি দামেই তেল নিতে হচ্ছে, তাহলে সংকটের সমাধান কবে হবে? বারে আমাদের কি লাভ হলো? ওটা কি
বাড়ানোর পর যদি আমরা সচরাচর সব পাম্পে তেল পাইতাম তাহলে আমাদের কষ্ট ছিল না, দুঃখ ছিল না। এটা মাইনে নেওয়ার মতো না, তেলের এই ধরনের কষ্ট মানে আসলে আমার এই 30 বছর সার্ভিসের বয়স আমি এরকম কষ্ট করিনি। সংকট তাদের জন্য নাই, তারা ঘরে বসে তেল পায়, বাজার পায়, সব কিছু পায়, কিন্তু আমরা সব দিকে সমস্যা আমাদের। সংসদে গেলে কয় তেলের কোনো সংকট নাই, তাহলে সংকটটা আইলো কই থেকে? সরবরাহ বাড়ায় কিছু পাম্প থেকে বাড়তি জ্বালানি পাচ্ছেন ভোক্তারা। দীর্ঘ লাইন ধরে চাহিদা মতো তেল পাওয়ায় খুশি অনেকে। কষ্ট করার পরেও ভালো লাগছে আর কি, যে তেলটা ফুল পাচ্ছি, চাহিদা মতো তেল পাচ্ছি ইনশাল্লাহ। আজকে 1400 টাকার তেল নিয়েছি, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। খুব ভালো লাগতেছে, সরকারের উচিত এই ধারাবাহিকতা বজায় রাখা। এটা না, এই জায়গায় সারা রাত থাকছি এই তেলের জন্য। এখন কেমন লাগছে? এখন ভালো লাগতেছে, তেল পাইতেছি। তদারকি কর্মকর্তা জানান কিছু পাম্পে জ্বালানি তেলের চাহিদা বেশি, সেখানে পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে। পাম্প মালিকরা বলেন তেল কিছুটা বেশি পেলেও সবার চাহিদা পূরণ করা যাচ্ছে না। না, আমি তো রেগুলারলি মানে যেটা পাই সেটাই পাচ্ছি, আজকেও সেটাই পাইছি। যে ফুয়েল দেওয়া হয় এই ফুয়েল দিয়ে যে গ্রাহক আসে এই গ্রাহককে মানে বিতরণ করা আমার পক্ষে সম্ভব হয় না। 10% 20% আপনারা জানেন ইতিমধ্যে বাড়ানো হয়েছে, তারপরেও মনে হয় যে আরেকটু বাড়লে ভালো হতো আর কি। কারণ জনগণ বেশি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কিনতেছে, যার 5 লিটার দরকার সে 15 লিটার কিনে নেব স্টোর করতেছে। ভয়ের কোনো কারণ নাই, যার যতটুকু প্রয়োজন আমি অনুরোধ করব তারা ততটুকুই নেন। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ অনেকে প্রতিদিনই তেল নিচ্ছেন, তবে ভোক্তাদের আশা ধারাবাহিকভাবে সরবরাহ বাড়ানো হলে সংকট দ্রুতই কেটে যাবে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার, সে লক্ষ্যে সরকারের প্রতি সংবাদপত্রের সমর্থন থাকবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সংবাদপত্রের মালিকদের সাক্ষাৎ শেষে একথা জানান নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, গ্রেফতার সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেবেন বলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। আর তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, প্রতি 3 মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে পৌঁছার পর একে একে সেখানে আসেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। পরে ক্রয় সংক্রান্ত কমিটির সভাপতিত্ব করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের নেতৃবৃন্দ। বৈঠক শেষে নোয়াব সভাপতি মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী জানান, অতীতের সরকারের মতো গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। প্রেস ফ্রিডমের কথা আমরা বলেছি, প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। এটা খুব ভালো কথা, কোন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এটা বলেন নাই। আমরা এটা ওনাকে স্মরণ করেছি যে আগের সরকারগুলো কি করেছে তিনি এটা জানেন সবই। উনি বলেছেন যে আমরা সেই পথে যাব না। সংবাদপত্রের স্বাধীনতা ও উদার গণতন্ত্রের পথে সরকার প্রধান নিজ অবস্থান স্পষ্ট করেছেন বলেও জানান নোয়াব সভাপতি। সংবাদপত্র হিসাবে আমরা গণমাধ্যম আমরা এই ব্যাপারে ওনাদের সমর্থন দেব। এই উদার গণতন্ত্রের প্রতি যদি হাঁটেন, গ্রেপ্তারকৃত সাংবাদিক যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, তারপরেও তিনি শুনেছেন, তিনি বলছেন যে এই বিষয়টা আমরা আলোচনা করব, আমরা দেখব যে আসলে তারা বিনা কারণে তারা জেলে আছেন কিনা বা তাদের জামিন দেওয়া যায় কিনা, এই বিষয়টা তিনি তারা ভালোভাবে দেখবেন এবং এটা বলেছেন। সরকারের সঙ্গে গণমাধ্যমের যেন দূরত্ব তৈরি না হয় সেদিকে নজর আছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। নোয়াবের সাথে বা সাংবাদিক ভাইদের সাথে ওনাদের যে প্রতিনিধি থাকবেন তাদের সাথে 3 মাস অন্তর অন্তর বসার আমরা একটা শিডিউল করেছি। আগামী 3 মাস পরে অলরেডি বসার জন্য একটা তারিখ নির্ধারণ করা হয়েছে। তো আমরা 3 মাস পর বসে ওনাদের সমস্যার কথা বা আমাদেরকে যে ওনারা পরামর্শ দিবেন সেটা আমরা ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। সংবাদপত্র মালিকদের বিভিন্ন দাবির বিষয়েও তারেক রহমান একমত হয়েছেন বলে জানান নোয়াব নেতৃবৃন্দ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। পাচারের টাকা দ্রুত ফিরিয়ে আনতে পুরোদমে কাজ চলছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক সমঝোতার সুযোগ নেই। জানান, 4টি বিদেশি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বাইরে এসালম ও বেক্সিমকোর সম্পদ অনুসন্ধান করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত 90.66 মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার। সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 18তম দিন শুরুতেই প্রশ্নোত্তরে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অ্যাসালম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থ বছরে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? বিরোধী দলের সদস্য হাসান আব্দুল্লাহর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে জানান, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। বিএনপি যতবারই সরকারে এসেছে
ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই, ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই, শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। সো বি অ্যাসিওর্ড, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই, এবং যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে, এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আরও বলেন, বিএনপি আমলে শেয়ার বাজার লুটপাট বা ব্যাংক খাত নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। দেশের ভঙ্গুর আর্থিক খাত উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আগামীর অর্থনীতিতে সবকিছুর বিবেচনায় আমরা যেটা চিন্তা করছি, ব্যাংকগুলোকে রিভাইটালাইজ করতে হবে, রিভাইভ করতে হবে, এবং প্রাইভেট সেক্টরের হাতে যে আর্থিক যে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে এটাকে আমরা রিপ্লেনিশ করার জন্য সরকারের পক্ষ থেকে বাজেটেও থাকবে। সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারকরণের মাধ্যমে আর্থিক খাতের ভঙ্গুরতা কমানোর পদক্ষেপ গ্রহণ করেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদ হার 10% বহাল রয়েছে। অর্থমন্ত্রী জানান, পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে আনতে পুঁজিবাজার সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে আনতে একটি পুঁজিবাজার সংস্কার কমিশন গঠন। অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীও বিভিন্ন প্রশ্নোত্তরে অংশ নেন। শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প। এদিন সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় সদস্য আক্তার হোসেন। হঠাৎ এলপিজির মূল্য বৃদ্ধি নিয়ে সংসদে প্রশ্ন তোলেন তিনি। যে দামটা বৃদ্ধি করা হয়েছে সেটা যেহেতু মাত্রাতিরিক্ত, এই মাত্রাতিরিক্ত দামটাকে কমায় নিয়ে আসে যাতে একটা সহনীয় পর্যায়ে এটাকে নিয়ে আসা হয়। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ, জমি নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হয়েছে, তবে কে বা কারা এর সাথে জড়িত তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবা ও ভাগিনাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বাহাদুরপুর গ্রামের মানুষের আজকের দিনটি অন্য 8-10 দিনের মতো ছিল না। সকালে ঘুম থেকে উঠতে শুনতে পান একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাটির এই বাড়িতেই ছিলেন হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন ও তাদের 9 বছর বয়সী ছেলে পারভেজ এবং 3 বছরের কন্যা সাদিয়া আক্তার। গভীর রাতে ঘটে নৃশংস হত্যাকাণ্ড। প্রতিবেশীরা সকালে তাদের গলাকাটা মরদেহ দেখতে পান। হাবিবুরের বাবা নমির উদ্দিন বলছেন, একই বাড়িতে থাকলেও কিছুই জানেন না তিনি। দরজা খোলা, তখন ব্যাপার এই জায়গা যখন আসে দেখছি তখন এটি অক্ত গড়িয়া চলে আসছে ধারি ভাতা। কিভাবে কি করে করলো আমি জানি না, আর কিছু বলতে পারবো না। আমি শহীদুল, আমি এর বিচার চাই। প্রতিবেশী ও স্বজনরা বলছে, নমির উদ্দিনের 1 ছেলে 5 মেয়ে। দীর্ঘদিন ধরে জমির ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরেই এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের। কোনো গন্ডগোল নাই, ফাসাদ নাই, মনে করেন জমি লিয়ারের সমস্যা, অন্য কিছুই নাই। এটা যুদ্ধমালিয়াই, তাছাড়া স্যার এর বংশ নির্বাসন করবে কেন? সুষ্ঠু একটা বিচার করে, যাতে করে এরকম ঘটনা ভবিষ্যতে ঘটনা কেউ সাহস না পায়। ঘটনাটি পরিকল্পিত বলছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নমির উদ্দিন ও নিহত হাবিবুরের ভাগ্নে সবুজকে নেওয়া হয়েছে হেফাজতে। আমরা তদন্ত করে দেখছি, এটা তো ইনস্ট্যান্টলি বলা যাবে না। তাদের নিজেদের ইন্টারনাল কনফ্লিক্ট, ডাকাতি বা দস্যুতা ওই জাতীয় ক্রাইম না, এটা হয়তো বা একটু সোশ্যাল বা ফ্যামিলি জাতীয়, অথবা আপনার এই গ্রামে যে ধরনের হয় এই ধরনের কোনো ক্রাইম হতে পারে। এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। বাহাদুরপুর গ্রামের ওই বাড়িতে ভিড় করেন আশেপাশের গ্রামের উৎসুক মানুষও। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। টেকনাফের গহীন পাহাড়ে মিলল 3 জনের রক্তাক্ত মরদেহ। প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত, মাথায় জখমের চিহ্ন আছে। অপহরণ ও মানব পাচার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত এই পাহাড়ে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার গহীন পাহাড়ে এভাবে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন 3 জন। সকালে কাঠুরিয়ারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ 1 জনকে মৃত অবস্থায় পায়। কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে বাকি 2 জনের মৃত্যু হয়। নিহত মুজিবুর রহমান, নুরুল বশর ও রবিউল আওয়াল। 3 জনের বাড়ি বাহারছড়া শিলখালী গ্রামে। ফজরের সময় এলাকায় খবর হয়েছে যে এখানে মার্ডার হয়েছে।
মার্ডারটা হওয়ার পরে যারা ওখানে রোহিঙ্গা যারা শ্রমিক ছিল ওদেরকে খুঁজে পাওয়া যায় নাই। যাই সাইডে ইতার ভাই হাতগুলো রাইজ আর কি সাইডে আবার যাই সাইডে এটা আর ভাইও গো রবি মরি গই তো রবি হইয়া দুই তারাই কে আয়ং হইয়া ইতে গিয়ে আব্বা তো হানি দেন হইয়া লাইন তো যাই তুই আইয়েন মেরে হাড়ান নাই নাই মত ইন তুই তো তুই না তাই দেখি দে ও আল্লাহ মোর ভাই মরে আর হাদন অপহরণ বা মানব পাচারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে নাকি অন্য কোনো কারণে তা তদন্তে নেমেছে পুলিশ। নিহত 3 জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় জখমের চিহ্ন রয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণ ও মানব পাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের। প্রতিদিন অপহরণ তামাতামি নেই, প্রতিদিনই অপহরণ হয়। এদের ধরুন অপহরণ করে নিয়ে গেল, মুক্তিপণ্য দিলে তো ভালো ফিরে আসছে, আর যদি না দেয় তাহলে কোন করে এভাবে মেরে ফেলে দিয়ে চলে যায় আর কি পাহাড়ে। আমরা যারা এলাকাবাসী আছি, স্থানীয় এলাকাবাসী আছি, আমরা আতঙ্কের দিন কাটাচ্ছি, যেহেতু 3টা। স্থানীয়দের অভিযোগ, টেকনাফের বাহারছড়া পাহাড়ে দীর্ঘদিন ধরে সশস্ত্র অপহরণ ও মানব পাচার চক্র সক্রিয়। লোকজনকে ধরে সেখানে জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়। এই চক্রের অপকর্মে সাধারণ মানুষ আতঙ্কে। এর মধ্যেই ঘটল ট্রিপল মার্ডারের চাঞ্চল্যকর এই ঘটনা। ডাকাত দল অপহরণকারী ডাকাত দলের সদস্যদের মধ্যে আন্তঃকন্দলের কারণে নিজেরা টাকা পয়সা ভাগবটারা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে 3 জন নিহত হয়েছে। এরা কুখ্যাত ডাকাত অপহরণকারী চক্র। পাহাড়ের ভিতর যারা মারা গেছে তারা ওখানে ছিলেন, তো কে বা কারা ওনাদেরকে একটি কোদাল দিয়ে আঘাত করে ওনারা চলে গেছেন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। হাম ও উপসর্গ নিয়ে আরও 3 জনের প্রাণ গেল। হামের প্রকোপ বিবেচনায় উচ্চমাত্রার জ্বর দেখলে আইসোলেশনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একই সাথে দেশব্যাপী টিকা কার্যক্রমও চলছে। সন্তানের জীবন রক্ষায় দ্রুত টিকা নিতে আগ্রহ দেখা গেছে অভিভাবকদের মাঝে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার দাবি, হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসায় সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে 15 মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে 223 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 1347 জন। হামের এই বেড়ে চলা প্রাদুর্ভাব ভাবিয়ে তুলেছে দেশবাসীকে। উচ্চমাত্রার জ্বর, কাশি, ফুসকুড়ি, মুখে ঘা এমন সব উপসর্গ দেখলেই বাবা মায়েরা সন্তানদের নিয়ে ছুটছেন হাসপাতালে। ঢাকার ডিএনসিসি হাসপাতালে রোগীদের স্বজনরা জানান, উপসর্গ নিয়ে কয়েকটি হাসপাতাল ঘুরে শনাক্ত করতে পেরেছেন হাম। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও। ফার্মেসি আছে, ওইখান থেকে ওষুধ নিয়েছি, খাওয়াইছি 2 দিন, জ্বর কমে না, পরে দিয়ে মুখে র্যাশ বের হয়েছে। ঢাকা মেডিকেল নিয়েছি, এরা ওইখান থেকে দেখা বলছে যে ওর তো হাম হয়েছে, ওর এই জায়গায় নিয়ে আসতে বলছে। পরে এই জায়গায় নিয়ে আসি। 4-5 দিন যাবত এরকম জ্বর, মানে জ্বর থামে না, আর হাম দিয়ে পুরো শরীর ভরে গেছে, চোখ লাল হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া একটা হাসপাতালে ভর্তি করাইছিলাম, তো ওখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে অবস্থা এরকম হামের লক্ষণ, তখন ওনারা আপনার ঢাকাতে ট্রান্সফার করে দিচ্ছে। চিকিৎসকরা বলছেন, শরীরে ফুসকুড়ি আসার আগেই হাম ছড়াতে পারে, তাই উচ্চমাত্রার জ্বর দেখলেই রোগীকে আইসোলেশনে নেওয়ার পরামর্শ। র্যাশ আসার আগের 4 দিন কিন্তু হাম ছড়াতে পারে এবং র্যাশ আসার পরের 4 দিনও হাম ছড়াতে পারে। তো এই সময়টা মোট ক্রিটিক্যাল। এই জন্য দেখা যাচ্ছে বাসার মধ্যে হয়তো জ্বরের রোগী আছে, বা তাকে যদি আমরা তখনই আইসোলেট করে ফেলতে না পারি, তখন দেখা যাচ্ছে এই রোগটা হয়তো অন্য বাচ্চাদের মধ্যে র্যাশ আসার আগেই সে ছড়িয়ে দিচ্ছে। এদিকে সোমবার থেকে দেশব্যাপী চলছে টিকা কার্যক্রম। স্থায়ী ও অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মিলছে টিকা। অভিভাবকরা বলছেন, হামের প্রাদুর্ভাব আঁচ করেই দ্রুত টিকা দিচ্ছেন শিশুদের। সব প্যারেন্টসরাই খুবই টেনশনে আছেন, সো এই জন্য আসলে দেরি করার কোনো সুযোগ নেই। রোডটা সামনে মাসে ছিল, কিন্তু জ্বর আসছিল, এজন্য ভয়ে এজন্য আগেই দিয়ে ফেলছি। যেসব বাচ্চাদের কার্ড হারিয়ে গেছে বা কার্ড নিয়ে আসতে পারে নাই, তারাও কিন্তু ক্যাম্পেইনের আওতায় তারাও টিকা পাচ্ছে। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 26,50,039 জন শিশু ইতোমধ্যে হামের টিকা পেয়েছে। হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের চিকিৎসায় সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে বলে দাবি তথ্য উপদেষ্টার। কিছুটা সময় টিকা দেওয়ার জন্য লাগবে। আগের দিন আমি বলেছি, এটা ইমিউনিটি বা তার শরীরে এটা প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য কিছুটা সময় লাগবে। এর মাঝে হামের ক্ষেত্রে যেসব শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের চিকিৎসার জন্য এই সরকার সর্বোচ্চ ব্যবস্থা করেছে। ক্যাম্পেইনের আওতায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ। চরম অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি শেষ হচ্ছে আগামীকাল।
বৈঠক আয়োজনে পুরোপুরি প্রস্তুত মধ্যস্থতাকারী পাকিস্তান, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখন ইসলামাবাদে আদৌ কি মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন তেহরান? বৈঠক ঘিরে পাল্টাপাল্টি শর্তে অটল দুপক্ষ। হোয়াইট হাউস জানিয়েছে ইরান আলোচনায় যোগদান নিশ্চিত করলেই কেবল ইসলামাবাদ যাবেন মার্কিন আলোচকরা। বিপরীতে হুমকির মুখে কোনো আলোচনা নয়, সাফ জানিয়ে দিয়েছে তেহরান। যুদ্ধবিরতি শেষের বাকি আর মাত্র কয়েক ঘন্টা, এখনও ফাঁকা আলোচনার টেবিল। নিরাপত্তার দিক থেকে পুরোপুরি প্রস্তুত বৈঠকের ভেন্যু পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। চলছে কার্যত লকডাউন, কিন্তু দুই পক্ষ যুক্তরাষ্ট্র ইরানের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সোমবার থেকে একাধিক মার্কিন বিশেষ উড়োজাহাজ অবতরণ করেছে ইসলামাবাদে। ধারণা করা হচ্ছে এসব আকাশযানে করে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদের নিরাপত্তা দল ও বিভিন্ন সরঞ্জাম। মার্কিন প্রতিনিধিদের সফর নিয়েও এক এক সময় বলা হচ্ছে ভিন্ন ভিন্ন কথা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদের পথে রওনা হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প যখন এমন কথা বলেন, হোয়াইট হাউস তখন জানায় ওয়াশিংটনে অবস্থান করছেন ভ্যান্স। পরবর্তীতে আবার মার্কিন প্রতিনিধিদের রওনা দেওয়ার কথা শোনা যায়, তবে কোনো কিছুই নিশ্চিত নয়। এমন অনিশ্চয়তার মাঝে ইরানের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাগের কালিবাফ দিয়েছেন কড়া বার্তা। বলেছেন হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় যাবে না দেশটি। আবারও যুদ্ধ শুরু হলে প্রস্তুত তেহরান, করেছেন এমন মন্তব্য। ইরানের মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার দাবি মানতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্স বার্তায় জানিয়েছেন তেহরান চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত চলবে ব্লকেড, আর চুক্তি হলে সেটি হবে আগের চেয়েও অনেক ভালো। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার বৈঠকে বসছে না বলে আনুষ্ঠানিকভাবে জানায় ইরান। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটনের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে তেহরান। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের পতাকাবাহী একটি জাহাজ, এমন তথ্য জানিয়েছে তাসনিম নিউজ। ইরানের আধা সরকারি বার্তা সংস্থাটি জানিয়েছে বন্দর আব্বাসের কাছাকাছি শহীদ রাজে বন্দর থেকে যাত্রা শুরু করেছে নৌযান সুজাটু, গন্তব্য ভারতের কান্টলা বন্দর। হরমুজ প্রণালী দিয়ে অগ্রসর হচ্ছে জাহাজটি এবং পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য, বর্তমানে হরমুজ প্রণালীতেই অবস্থান করছে এই জাহাজটি। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সাংস্কৃতিক সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাংলা বর্ষবরণ উৎসব 1433। উৎসব ঘিরে টিএসসি প্রাঙ্গণে ফুটিয়ে তোলা হয় গ্রামীণ আবহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সংস্কৃতিকে আবদ্ধ করে রাখা যাবে না, প্রাথমিক স্তর থেকেই সংস্কৃতিকে সিলেবাসের আওতায় আনার কাজ করছে সরকার। নাচে গানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ। নববর্ষের ক্যালেন্ডার থেমে না থাকলেও তারুণ্যের এই প্রাঙ্গণে উৎসবের রং এখনো উজ্জ্বল। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বাঙালির লোকজ ঐতিহ্য আর আধুনিকতার এক দারুণ মেলবন্ধনে আয়োজন করা হয়েছে বর্ষবরণ উৎসব। উৎসবের প্রধান আকর্ষণ গ্রামীণ আবহে সাজানো বৈশাখী মেলা, যেখানে রয়েছে নাগরদোলার রোমাঞ্চ, বায়োস্কোপের রঙিন গল্প আর পুতুল নাচের আনন্দ। মেলায় সাজানো স্টলগুলোতে শোভা পাচ্ছে হস্তশিল্প, মাটির গয়না আর দেশীয় খাবার। পিঠাপুলি আর বাতাসা কদমার গন্ধে যেন ফিরে এসেছে চিরায়ত বাংলা। আমাদের আয়োজকরা চেষ্টা করেছেন সুন্দরভাবে করার, আমরা যারা ভলেন্টিয়াররা আছি তারা সর্বোচ্চ সহযোগিতা করছি। আমি পার্সোনালি খুবই মজা করছি। বাংলা বছরের শুরু তো আরও 7 দিন আগেই হয়ে গেছে, এখনও আমরা অনেক আনন্দ মজায় বাংলা বছর বরণ করছি, সব মিলে অনেক আনন্দ হচ্ছে। বাঙালির বৈশাখ একদিনে কখনোই যায় না, তো 14 তারিখ অবশ্যই আমরা পালন করেছি, তারপর আজকে আবার পালন করছি, অনেক ভালো লাগছে। আয়োজকরা জানান, পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতার বাইরেও তরুণ প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটানোই তাদের মূল লক্ষ্য। আবহমান যে গ্রাম্য মেলা, তারপর রনপা, পুতুল নাচ থেকে শুরু করে নাগরদোলা, জাতিগতভাবে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, তারপর আমাদের কৃষ্টি, এইসব বিষয় যেন আমরা তুলে আনতে পারি। প্রথমবারের মতো বর্ষবরণ উৎসব করতেছে, তো আমার কাছে মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ। এটা আশা করি প্রতি বছরই চালু থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সংস্কৃতির মুক্ত চর্চার ওপর জোর দিয়ে তিনি বলেন, তারুণ্যের এই সৃজনশীলতা কোনো গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। ক্লাস 3 থেকে শুরু করে প্রাইমারি, তারপর সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, প্রত্যেকটা জায়গায় আমরা কালচারাল প্র্যাকটিসেস কম্পালসারি সিলেবাসের ভিতরে নিয়ে আসছি। সো কালচার যেন কোনোভাবে আবদ্ধ না হতে পারে, সেই দিকে আমাদের অগ্রযাত্রা।
এমন আয়োজন যেন প্রতি বছরই আরও প্রাণবন্ত হয়ে ওঠে এই প্রত্যাশা সবার। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।